2024 এর মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি অলমোস্ট 4 মাসের বেশি সময় ধরে এই থানা অথবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একজন আসামিকেও গ্রেপ্তারও করে নাই, গ্রেপ্তারের জন্য চেষ্টাও করে নাই। কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই ইব্রাহিম মাহমুদ সে একটি পোস্ট সেদিনকে নিয়ে আসে, যেই পোস্টটা প্রচুর ভাইরাল হয়ে যায়। পোস্টটাতে দেখা যায় যে রিক্সা চালক ইসমাইল তিনি গুলিবিদ্ধ হয়ে ডেল্টা হসপিটালের সিঁড়িতে পড়ে থাকেন এবং তিনি চিকিৎসা নিতে চাইলেও ডেল্টা তার দারোয়ান চিকিৎসকরা তাকে চিকিৎসা নিতে দেন নাই অথবা তাকে সাহায্য করে নাই, এমন মর্মে একটি ছবি প্রচুর ভাইরাল হয়ে যায়। এবং এই ছবিটা পরের দিনই আপনারা জানেন যে ডাক্তার সাদিকে গ্রেপ্তার করা হয় এবং এই হসপিটালের আরো 4 জনকে গ্রেপ্তার করা হয়। এখানে আপনাদেরকে নিউজ কারেক্ট করা দরকার। প্রথমত আপনাদেরকে জানাই যে এই ছবিটা ইব্রাহিমের পোস্ট মারফত পুরো ফেসবুকে ছেয়ে গেছে। এই ছবিটা মূলত শহীদ ইসমাইলকে হত্যা করার 1 ঘন্টা পরের ছবি। আপনারা যদি কোনো ফরেন্সিক এক্সপার্টকে নিয়ে আপনারা তার হেল্প নিতে চান, তাদেরকে জিজ্ঞাসা বলা হচ্ছে তিনি ওখানেই গুলিবিদ্ধ হন এবং সাথে সাথে তিনি মারা যান। তাহলে তার স্ত্রী বলছে যে তিনি সাথে সাথে মারা যান। তাহলে একজন নিহত ব্যক্তি কিভাবে সিঁড়ি বেয়ে সেই হসপিটালে যেতে পারে এবং তাকে চিকিৎসা অবহেলা করা যেতে পারে? আসেন, তারপরে যেটা করা হলো 18 জানুয়ারি আইসিটি থেকে মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যেই এজাহারটি এই ফরওয়ার্ডিংটি আছে, এই ফরওয়ার্ডিং এ লেখা হচ্ছে যে তাদের চিকিৎসা জনিত অবহেলার কারণে অপরাধ সংঘটিত হয়েছে এবং এখানে আরো বিস্তারিত বলা হয়েছে যে তার লাশ প্রবেশ পথের সিঁড়িতে পড়েছিল, হাসপাতালে চিকিৎসার জন্য তাকে নিয়ে গেল। খেয়াল করবেন, তার স্ত্রী বলছে যেখানে গুলি লেগেছে তিনি ঘটনাস্থলেই নিহত হন। আর এই জানুয়ারিতে এসে আইসিটি মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার গল্প বলছে যে হাসপাতালে চিকিৎসার জন্য তাকে নিয়ে গেলেও তাকে কোনো প্রকার চিকিৎসা প্রদান করা হয় নাই, পরবর্তীতে সে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করে। মানে অদ্ভুত ব্যাপার, গত 5 মাসেও তারা এটা জানতে পারে নাই এবং যেই পোস্টটা ভাইরাল হলো একদিনের মধ্যে তারা জেনে ফেললো যে হাসপাতালেও তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি চিকিৎসা পান নাই। আরো ইন্টারেস্টিং বলি, আমাদের কাছে ভিডিও আছে, আপনারা চাইলে পরে নিতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা আপনারা ইতিমধ্যে জানেন যে 19শে জুলাই 2024 বিকেলে যখন ঘটেছে সেটাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে যেরকম ঘটনার পরিক্রমা চলছিল, আপনারা জানেন যেদিন রাতে ডাক্তার সাদিকে ডিউটিরত অবস্থায় ডেল্টা হসপিটাল থেকে গ্রেপ্তার করা হয়, সেদিনই আমরা রাত 1টার সময় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে লাইভে এসেছিলাম এবং আমরা এটি জানাতে চাই যে এই যে অন্যায়টা হয়েছে ডাক্তার সাদি থেকে শুরু করে সিকিউরিটি গার্ড 2 জন, তারপরে মার্কেটিং অফিসার, ডেল্টা হসপিটাল কর্তৃপক্ষ, এই ব্যাপারে ডাক্তারদের বিভিন্ন অর্গানাইজেশন, নাগরিক কমিটি, তারপরে অনলাইন অ্যাক্টিভিস্ট, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবাই এটার ব্যাপারে যেরকম সরব হয়েছেন, আমরা তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে ডেল্টা হসপিটাল এবং ডাক্তার সাদি এবং অন্যান্যদের তরফ থেকে আজকে এখানে উপস্থিত হয়েছেন বিএসএমএমইউর ইউরোলজির প্রফেসর জনাব ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম সেলিম, যিনি ডেল্টা হসপিটালেরও একজন গুরুত্বপূর্ণ ডিরেক্টর। এবং গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যেই দিন এই ইসমাইল ভাই হত্যা করা হয় সেদিন ডাক্তার সেলিম ভাই উনি সেখানে উপস্থিত ছিলেন, সকলকে যিনি ওই ঘটনার সময় নিজে উপস্থিত ছিলেন এবং ডাক্তার সাদি থেকে শুরু করে তিনি এখানে। আমরা আজকে ডাক্তার সাদি, তার পরিবার এবং ডেল্টা হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে কিছু বিষয় সামনে তুলে আনতে চাই। বাকি জানার হাতে এজাহারের যে কপি আছে এবং মামলার যে ফরওয়ার্ডিং আছে, এটার 2টো করে কপি আপনাদের জন্য আমরা রেখেছি, যাওয়ার সময় আপনারা ছবি তুলে নিতে পারবেন। সর্বপ্রথম আপনাদেরকে জানাতে চাই যে আমার হাতে এজাহারের যে ছবিটা আছে, এই মামলাটা করা হয়েছে 7ই সেপ্টেম্বর হাতিরঝিল থানায়। আপনারা মনে রাখবেন যে জুলাইয়ের ঘটনা এবং মামলাটি করেছেন লাকি আক্তার, শহীদ ইসমাইলের স্ত্রী, তিনি এই মামলাটি করেছেন। মামলাটি রুজু করা হয়েছে 7ই সেপ্টেম্বর। জনের নাম ধরে, যেখানে আসাদুজ্জামান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে ডিএমপির পুলিশ কমিশনার অনেককে
হয়েছে, যেটি করা হয়েছে 17ই সেপ্টেম্বর হাতিরঝিল থানায়, এবং এখানে তাদের নাম আছে। তো 17ই সেপ্টেম্বর 2024, এর মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, অলমোস্ট 4 মাসের বেশি সময় ধরে এই থানা অথবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একজন আসামিকেও গ্রেপ্তারও করে নাই, গ্রেপ্তারের জন্য চেষ্টাও করে নাই। কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই ইব্রাহিম মাহমুদ, সে একটি পোস্ট সেদিনকে নিয়ে আসে, যেই পোস্টটা প্রচুর ভাইরাল হয়ে যায়। পোস্টটাতে দেখা যায় যে রিক্সা চালক ইসমাইল, তিনি গুলিবিদ্ধ হয়ে ডেল্টা হসপিটালের সিঁড়িতে পড়ে থাকেন এবং তিনি চিকিৎসা নিতে চাইলেও ডেল্টা তার দারোয়ান চিকিৎসকরা তাকে চিকিৎসা নিতে দেন নাই অথবা তাকে সাহায্য করে নাই, এমন মর্মে একটি ছবি প্রচুর ভাইরাল হয়ে যায়। এবং এই ছবিটা পরের দিনই আপনারা জানেন যে ডাক্তার সাদিকে গ্রেপ্তার করা হয় এবং এই হসপিটালের আরো 4 জনকে গ্রেপ্তার করা হয়। এখানে আপনাদেরকে নিউজ কারেক্ট করা দরকার। প্রথমত আপনাদেরকে জানাই যে এই ছবিটা ইব্রাহিমের পোস্ট মারফত পুরো ফেসবুকে ছেয়ে গেছে। এই ছবিটা মূলত শহীদ ইসমাইলকে হত্যা করার এক মূল ঘটনাটা কি করে আপনাদেরকে আমরা জানাতে চাই। এজাহারে বলা হয়েছে শহীদ ইসমাইল একজন রিকশা চালক, তার স্ত্রী বলছেন যে তিনি রিকশা চালক দেখছিলেন কি হচ্ছিল, এরপরে তিনি গুলিবিদ্ধ হন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রথম যে ইজহার তার স্ত্রীর তরফে বলা হচ্ছে যে গুলি লাগার সাথে সাথেই আমার স্বামী গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। ঘটনাস্থল কিন্তু ডেল্টা হসপিটালের সিঁড়ি না, ঘটনাস্থল হচ্ছে সিঁড়ির সামনের ফুটপাত। কারণ ডেল্টা হসপিটালের সিঁড়ির সামনের ফুটপাতে তারপর বলা হচ্ছে তিনি ওখানেই গুলিবিদ্ধ হন এবং সাথে সাথে তিনি মারা যান। তাহলে তার স্ত্রী বলছে যে তিনি সাথে সাথে মারা যান, তাহলে একজন নিহত ব্যক্তি কিভাবে সিঁড়ি বেয়ে সেই হসপিটালে যেতে পারে এবং তাকে চিকিৎসা অবহেলা করা যেতে পারে? আসেন, তারপরে যেটা করা হলো 18ই জানুয়ারি আইসিটি থেকে, মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যেই এজাহারটি, এই ফরওয়ার্ডিংটি আছে, এই ফরওয়ার্ডিং এ লেখা হচ্ছে যে তাদের চিকিৎসা জনিত অবহেলার কারণে অপরাধ সংগঠিত হয়েছে। এবং এখানে আরো বিস্তারিত বলা হয়েছে যে তার লাশ প্রবেশ পথের সিঁড়িতে পড়েছিল, হাসপাতালে চিকিৎসার জন্য তাকে নিয়ে গেল। খেয়াল করবেন, তার স্ত্রী বলছে যেখানে গুলি লেগেছে তিনি ঘটনাস্থলেই নিহত হন। আর এই জানুয়ারিতে এসে আইসিটি মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার গল্প বলছে যে হাসপাতালে চিকিৎসার জন্য তাকে নিয়ে গেলেও তাকে কোনো প্রকার চিকিৎসা প্রদান করা হয় নাই, পরবর্তীতে সে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করে। মানে অদ্ভুত ব্যাপার, গত 5 মাসেও তারা এটা জানতে পারে নাই এবং যেই পোস্টটা ভাইরাল হলো একদিনের মধ্যে তারা জেনে ফেললো যে হাসপাতালেও তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি চিকিৎসা পান নাই। আরো ইন্টারেস্টিং বলি, আমাদের কাছে ভিডিও আছে, আপনারা চাইলে পরে নিতে পারবেন, যেটা আমরা গত ডাক্তার সাদি সহ আরো 3-4 জন স্টাফ দৌড়ে তাকে ফুটপাতে ধরতে যায় এবং তাকে টেনে সিঁড়ি পর্যন্ত নিয়ে আসে এবং তখনই তার মস্তিষ্ক মাথা থেকে বেয়ে বেয়ে পড়ছে। এই যখন টেনে তাকে সিঁড়ি পর্যন্ত নিয়ে এসেছে, এর মধ্যে তাকে আবার নতুন করে ফায়ার করা হয়। যখনই ফায়ার করা হয় তখন ডেল্টা হসপিটালের কর্তৃপক্ষ বিল্ডিং এর ভিতর থেকে বলছে তোমরা তাড়াতাড়ি ভিতরে চলে আসো, এবং তারা রক্তমাখা শরীর নিয়ে তাড়াতাড়ি তারপর ডেল্টা হসপিটালের মধ্যে ঢুকে যায়। এবার আপনারা আমাকে বলেন যে একজন গুলি খাওয়া মানুষকে, ডাক্তার সাদি তখন চিকিৎসারত অবস্থায় ছিল ইমার্জেন্সিতে, তিনি এবং আরো স্টাফরা দৌড়ে গেল ফুটপাতে তাকে তুলে নিয়ে আসার জন্য। যদি ওটা তাদের মানবিক জায়গা ছিল, মেডিকেল ইথিক্সের সে বাধ্য না যে ফুটপাত থেকে টেনে এনে তারপরে চিকিৎসা করবে, এরপরও তারা গেল। এরপরে যখন আবার গুলি করা হলো, সেই গুলির শব্দ আছে, আমাদের কাছে ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারবেন, যেটা আমরা গতকালকে আদালতে দেখিয়েছি। এরপরে তারা ভিতরে চলে যায়, তারপরে তো সে ওখানে মরেই যায়। তো আমাদের যেটা দুটো প্রশ্ন, খেয়াল করেন, এই প্রসিকিউশন 17 জন আসামির কথা বলা হয়েছে, হাতিরঝিলে যে মামলা হয়েছে
প্রথম 17 জন আসামির নাম দিয়ে বলা হয়েছে এদের প্রত্যক্ষ নির্দেশে এবং সহযোগিতায় আমার স্বামীকে হত্যা করা হয়েছে। এই 17 জনের একজনও গ্রেফতার করতে পারে নাই পুলিশ কিংবা আইসিটি। অথচ বাকি যেই অজ্ঞাতনামা আসামি দেওয়া হয়েছে সেই অজ্ঞাতনামা আসামি হিসেবে বাকি 5 জন মানে ডাক্তার সাদি যিনি নিজে চিকিৎসা দিতে গিয়েছেন এবং তার সাথে অন্যান্যদেরকে যেদিন তাকে হসপিটাল থেকে গ্রেফতার করা হয় সেদিনও ডাক্তার সাদি চিকিৎসারত অবস্থায় ছিলেন ডেল্টা হসপিটালে। এবং এখানে সব থেকে মিথ্যাচারটা কি হয়েছে আপনারা অবাক হবেন। হসপিটালে বলা হয় যে করব আপনাদের এখান থেকে আমরা এই 2-3 জনকে একটু আমাদের হাতিরঝিল থানায় নিয়ে যেতে চাই। তারা নিয়ে গেছেন, এরপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিবে। স্যার নিজে ছিলেন যিনি ডেল্টা হসপিটালের ডিরেক্টর, রাত 3টার সময় হাতিরঝিল থানা থেকে বলেছে স্যার ফজরের শহর আমাদের ওসি সাহেব আসবেন, তিনি আরেকটু ইন্টারোগেট করেই বাসায় পৌঁছে দিবেন, আপনারা প্লিজ আর কষ্ট করে থাকবেন না, আপনার বাসায় চলে যান। এই মিথ্যা কথাও যদি বলা না হয় তাহলেও তাদেরকে থানায় নিতে পারতো না, মানে আদালতে পাঠাতে পারতো না। আমরা ফজরের পর তাদেরকে গিয়ে ওখানে আমরা স্টেপ নিতাম। অথচ তাদেরকে বাসায় পাঠিয়ে দিয়ে হাতিরঝিল থানা সন্ধ্যার পর ফজরের পরে তাদেরকে চালান দিয়ে দিয়েছে। এই হলো প্রথম মিথ্যাচার। দ্বিতীয় মিথ্যাচারের একটা নমুনা আপনাদেরকে বলি, এটা অনেকে একটু কষ্ট পাবেন। সেটা হলো ইতিমধ্যে দেখেছেন এই আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্ট, তারা তানভীর হোসেন জোহা যিনি এই আইসিটির একজন প্রসিকিউটর, তার ব্যাপারে বলেছেন যে আপনারা আপাতত তার বিরুদ্ধে কোনো স্টেপ নিয়েন না, কারণ তিনি বর্তমান এই মানে ফরেন্সিক এক্সপার্ট হিসেবে বা সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে সরকারকে সাহায্য করছেন। বিকজ তার ব্যাপারে শুধু বলি আমাদের কাছে অনেকগুলো প্রমাণ আছে এই তানভীর হোসেন জোহা খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে অনেক মানুষকে শুধু গ্রেপ্তারি করে নাই, তাদেরকে অনলাইন কমেন্ট দেখে তাদের আইডি খুঁজে বের করে তাদের বাড়ি থেকে গিয়ে গ্রেপ্তার করেছে এবং এই তানভীর হোসেন জোহা তাদেরকে সহযোগিতা করেছে। এখন তানভীর হোসেন জোহা বলবার চেষ্টা করছে যে বাংলাদেশ ব্যাংকে যখন একটা ঝামেলা হলো এইটার বিরুদ্ধে সে একটা টকশোতে কথা বলেছে, তাই শেখ হাসিনা তাকে গুম করেছে, সেই গুম করে তারপরে তাকে দিয়ে এই কাজগুলো করিয়েছে। আপনারা এখানে অনেক সাংবাদিক আছেন, আপনাদেরকেও সঠিক নিউজ করার কারণে অনেকের তো চাকরি চলে গেছে, কয়জন তার বিবেক বন্ধ করে দিয়েছে, অনেকেই তো বাংলাদেশ ছেড়ে আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় চলে গেছে, অনেকে কৃষি কাজ পর্যন্ত নিয়েছে। তো এই ভয় যে দেখায় এর মানে তানভীর হোসেন জোহা নিশ্চয়ই এতটা অপরাধে সংযুক্ত আছেন যার এখন জেলে থাকার কথা। আর সে জেলে না থেকে যেই মানুষগুলো ট্রিটমেন্ট নিতে গেছে তাদের বিরুদ্ধে সে মামলা করে। শুধু মামলাই করেন, আপনারা জানেন প্রসিকিউটরের থাকার কথা আদালতে। অথচ যেদিন তানভীর হোসেন জোহাকে এই জানেন বাংলাদেশের দণ্ডবিধিতে 302 ধারা অজামিনযোগ্য অপরাধ, এবং এটা প্রমাণিত হলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হবে, তো মৃত্যুদণ্ড হবে অথবা যাবজ্জীবন। থেকে ডাক্তার মনিরুজ্জামান, আমি নিজে, আমরা অনেকে, যেহেতু প্রসিকিউটর তানভীর হোসেন জোহা সে নিজে ওখানে এসেছিল, তার সাথে আমরা কথা বলেছি। সব থেকে বাজে ব্যাপার হলো আমাদেরকে সে ওয়াদা দিয়েছে যে প্লিজ আপনারা তাড়াতাড়ি জামিনের জন্য আবেদন করেন, আমরা রাষ্ট্রপক্ষ থেকে কোনো এটার বিরোধিতা করব না। আমরা এই আশা নিয়ে আমরা দ্রুত মামলা মানে জামিনের আবেদন করলাম এবং গতকালকে সেটা সিএমএম কোর্টে শুনানির জন্য যখন উঠলো, আপনারা এটা কেমন তামাশা, আপনারা শুনলেও লজ্জা পাবেন, যখন আমাদের আইনজীবীরা শুনানি করছে ভিডিও দেখাচ্ছে যে দেখেন তাদের ন্যূনতম সম্পৃক্ততা নাই, বরং তারা সহযোগিতা করেছে এবং এই মামলা করবার মধ্য দিয়ে অরিজিনাল মামলাগুলোর মেরিট নষ্ট করা হচ্ছে। আমরা তো জানি যে রাষ্ট্রপক্ষ এটার বিরোধিতা করবে না, কারণ প্রসিকিউটর নিজে বলেছে যে আমরা কোনো বিরোধিতা করব না। অবাক করার ব্যাপার, সেখানে পুলিশ এবং প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের জামিনের বিরোধিতা করা হলো এবং এতটাই তীব্রভাবে বিরোধিতা করা হলো যে আদালত আমাদেরকে জামিন না দিয়ে আবার পর্যবেক্ষণের জন্য রাখলেন। এবং আমরা আপনাদেরকে জানাতে চাই যে এই ক্ষেত্রে তারপরে আইন উপদেষ্টা নিজে হস্তক্ষেপ করলেন, এটা বলতে আমাদের দ্বিধা নাই। আইন উপদেষ্টা নিজে হস্তক্ষেপ করে পর্যালোচনার পরে এরপরে সন্ধ্যার পরে সেইটা জামিনের ব্যবস্থা হলো। এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপার ভাই, আজকে ডাক্তার সাদি না হয়ে যদি কোনো রিক্সা চালক, যদি কোনো সাংবাদিক, যদি কোনো শিক্ষক অথবা এই জুলাই আন্দোলনের একজন মুখ এইরকম মিথ্যা মামলায় 302 ধারার মামলা আসামি হয়ে জেলে যেতেন, আমরা জানি আমাদের ডাক্তার বন্ধুরা তাদের পক্ষে হয়তো দাঁড়াতেন না। সমস্ত ডাক্তাররা এক হয়ে গেছে, আমরা এক হয়ে গেছি। আজকে যদি ডাক্তার সাদি ডাক্তার না হয়ে অন্য কেউ হতেন তাহলে কি এরকম সবাই একতাবদ্ধ হতো? আমরা বিশ্বাস করি না বাংলাদেশের মানুষ এত ভালো না, এত সবাই গিয়ে থাকতো না। দ্বিতীয়ত, অনেকে বলছেন যে অনলাইন অ্যাক্টিভিস্ট তারা এটা দেখভাল করেছেন, আইন উপদেষ্টা নিজে দেখভাল করেছেন। ডাক্তার সাদি ডাক্তার বলে, ডাক্তার সাদিরা রাজধানীতে আছেন বলে এবং তাদের পক্ষে তাদের হসপিটাল কাজ করছে বলে ভালো আইনজীবী ধরা গেছে, আইন উপদেষ্টাকে সাথে সাথে রিচ করা গেছে। তাহলে আর বাকি যত মিথ্যা মামলা হচ্ছে তারা আইন উপদেষ্টাকে কোথায় পাবেন?
তারাই হসপিটাল মঞ্চকে কোথায় পাবেন? আপনারা জানেন যে এই খুনি ফ্যাসিস্ট বদমাইশগুলো এই আসামি হয়েছে, তাদের মামলাগুলোর মেরিট নষ্ট করে দেওয়ার জন্য অত্যন্ত পরিকল্পিতভাবে এইরকম বাজে কিছু মামলা করে দেওয়া হচ্ছে, যাতে সমস্ত মামলাগুলোর মেরিট নষ্ট হয়ে যায়, যাতে 1 বছর 2 বছর পরে প্রতিষ্ঠা করা যায় যে আইসিটিতে যতগুলো মামলা হয়েছে সব মামলাগুলো ভুয়া এবং মিথ্যা। এবং পুরো বাংলাদেশকে যেন এই বর্তমান সরকার এবং আইসিটির উপরে আস্থাহীন করে তোলা যায়। সুতরাং আমরা প্রথম দাবি জানাচ্ছি, আপনারা জানেন, আমরা যদি আরো কিছুক্ষণ থাকি তাহলে ডাক্তার সাদি এবং অন্যান্য গ্রেপ্তারকৃত যারা জেল থেকে বের হয়েছেন তারাও এসে আমাদের সাথে সংযুক্ত হবেন। কিন্তু আপনাদের তরফে আমরা প্রথম দাবি জানাতে চাই, এত বড় মিথ্যা মামলা 302 ধারার, যেখানে এই 5 জনকে আসামি করা হয়েছে, ডাক্তার সাদি সহ আরো 4 জন, অনতি বিলম্বে এই মামলা থেকে তাদের নাম প্রত্যাহার করতে হবে। এবং তারা নিজেরা কোনো আবেদন করতে পারবেন না, কারণ বলা হচ্ছে তার পরিবার কেন আবেদন, ডাক্তার সাদি এবং অন্যান্যদের পরিবার আবেদন করে কি তাদেরকে জেলে পাঠাইছে? তাহলে তারা কেন আবেদন করবেন? এই রাষ্ট্র, এই পুলিশ, এই প্রসিকিউশন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। সুতরাং এখন কাজ হলো তারা যত ফর্মালিটিস আছে মেনটেন করে তাদের নাম এই মামলা থেকে প্রত্যাহার করবেন। এটা আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হলো তাদের যে শুধু মানহানি না, এই যে তাদের মানসিক ট্রমার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হলো, এর বিচার কে করবে? নাম্বার 3, অনেকেই বলা হচ্ছে একজন অপরাধের রাজসাক্ষী হিসেবে এই জোহাকে এখন প্রসিকিউশনে কাজ করতে দেওয়া হচ্ছে। এইটার আমরা সাথে বলতে চাই, আচ্ছা জোহাকে যদি আপনারা প্রসিকিউশনের কাজ করতে দিতে চান তাহলে একে কি এই প্রসিকিউশনের প্রসিকিউটর বানাতে হবে? আর কোনো উপায় নাই। আপনারা তো জানেন যে অনেকের বিরুদ্ধে মামলা দিয়ে জেলে আটক থাকা অবস্থায় রাজসাক্ষী হিসেবে তাদেরকে নিয়ে কাজ করা যায়। যেই জোহার বিরুদ্ধে শত শত অ্যালিগেশন আছে যে সে মানুষকে শুধু হয়রানি করে নেয়, মিথ্যা মামলা দিয়েছে। আমাদের কাছে গতকালকে বিদেশ থেকে এক ভাই পাঠিয়েছে, তাকে এই জোহার নেতৃত্বে তাকে গুম করে রাখা হয়েছে, ডিবিতে 4 দিন থেকে আটক করে রাখা হয়েছে, তারপরে তাকে প্রকাশ করা হয়েছে। এই জোহা এখনো কিভাবে, আপনারা কি মনে করেন এই জোহা যদি এই আইসিটিতে থাকে তাহলে আজ হোক কাল হোক, খুনি হাসিনা যেরকম মিথ্যা ট্রাইব্যুনাল করে মানুষদেরকে ফাঁসি দিয়েছে, আজ থেকে 5 বছর পরে এই ট্রাইব্যুনালের যৌক্তিকতা নিয়ে মানুষ প্রশ্ন তুলবে না? যেই পরিবারগুলো জেলে আছে, জোহার কারণে নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, তারা প্রেস ব্রিফ করে বলবে না যেমন একটা ট্রাইব্যুনাল নতুন বিচার করছে যেখানে আমাদেরকে গুম করেছিল যারা, তারাও এটার প্রসিকিউটর ছিল। সুতরাং জুলাই গণহত্যার নির্মোহ সঠিক বিচারের দাবিতে আমরা চাই আজকের মধ্যে জোহাকে পাবলিক থেকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে প্রসিকিউটর হিসেবে তাকে প্রত্যাহার করে নিতে হবে। নাম্বার 2, রাজসাক্ষী হিসেবে যদি আপনারা তাকে দিয়ে কাজ করাতে চান তাহলে আপনারা তাকে নজরদারিতে রাখুন, তাকে হোম অ্যারেস্টে রাখুন। হ্যাঁ, তার বিরুদ্ধে যতগুলো এলিগেশন এসেছে সেই মামলা যদি তিনি নিজেকে নির্দোষ দাবি করতে পারেন তাহলে তিনি এমনিতে মুক্ত হবেন। আর যদি নির্দোষ দাবি করতে না পারেন তাহলে আইনানুগ ব্যবস্থা হবে। তার আগ পর্যন্ত রাষ্ট্রের প্রয়োজনে আপনারা তাকে নজরদারিতে রাখুন। কিন্তু কোনোভাবেই এইসব অজুহাত দিয়ে, ধরেন আমরা বললাম যে আজকে ডাক্তার জোহাকে এই প্রসিকিউশন টিম থেকে সরানো হলো, তাকে হেল্প করতে সে বাধ্য, তাকে হেল্প করতে হবে। সুতরাং আমরা বলছি আজকের মধ্যে আইন উপদেষ্টা মহোদয়, আইসিটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি প্রধান আইনজীবী, সাংবাদিক বন্ধুরা আপনারা গিয়ে প্লিজ তাদেরকে জিজ্ঞেস করুন যে নিজে তার বিরুদ্ধে শত অভিযোগ আছে এই সমস্ত গণহত্যায় অংশ নেয়ার, সাইবার সিকিউরিটিতে তিনি এক্সপার্ট হিসেবে হেল্প করেছেন, তিনি যদি এই প্রসিকিউশনের টিম মেম্বার হিসেবে থাকেন তাহলে এইটা প্রশ্ন উঠবে কি উঠবে না। নাম্বার 2, ঠিক কোন মোটিভের কারণে ডাক্তার সাদি থেকে শুরু করে আরো 5 জনকে গ্রেফতার করার জন্য এই যে জোহা তিনি নিজে ডেল্টা হসপিটালে গেলেন কেন? তার সেখানে যাওয়ার উদ্দেশ্য কি? এর মাধ্যমে আমরা আপনাদেরকে জানাতে চাই অনেক ষড়যন্ত্র করে মামলাগুলোর মেরিট নষ্ট করা হচ্ছে। সুতরাং এবং এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উল্লেখযোগ্য কোনো কাজ আমরা দেখতে পারি নাই। আমি নাম বলবো না, একজনের কথা বলছি যিনি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর, তিনি আমাকে বলেছেন আমাদের সাথে যা পুলিশ দেওয়া হয়েছে এর চেয়ে 60 বছরের বৃদ্ধ মানুষের শক্তি বেশি, একটা ধ্বজভঙ্গ ফোর্স তাদেরকে দেওয়া হয়েছে, তারা কোনো ভালো করে কাজ করতে পারছেন না। সুতরাং বাংলাদেশের জুলাই গণহত্যার বিচারের সাথে, বাংলাদেশে ইনসাফ এবং স্বাধীনতা রক্ষার স্বার্থে অতি দ্রুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সমস্ত ধরনের কলঙ্ক মুক্ত করতে হবে। এই মামলা থেকে ডাক্তার সাদি সহ আমাদের দারোয়ান ভাই এবং অন্যান্য যারা গ্রেপ্তার তাদের সকলের নাম প্রত্যাহার করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে শতভাগ কলঙ্ক মুক্ত করে নতুন করে একে অ্যাকশনে আনতে হবে। এবং আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই এই কাজগুলো যারা করেছে অনতিবিলম্বে তাদেরকেও
খুঁজে কেন এরকম মিথ্যা মামলা দেওয়া হলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।